আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে কোনো কথাবার্তা বলবো না, আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তো আজকে যে দুজন ব্যক্তি রয়েছে আমি তাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দেই। প্রথমে রয়েছেন আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই, আরেকজন রয়েছে মেজর ডালিম। তো তাদের মুখে আমরা শুনবো আসলে ইতিহাসের এই ঘটনাগুলোর পিছনে কি হয়েছে না হয়েছে ৭১ থেকে শুরু করে। তো সবাই চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। আপনাদেরকে গতকালকে যেমনটি ঘোষণা দিয়েছিলাম, সেই ঘোষণায় আমি কারো নাম বলিনি আজকে কে লাইভে আসবে। তারপরেও আপনারা আ Facebook, YouTube যত জায়গায় আমি পোস্ট করেছি সব জায়গায় মনে করেছেন যে মেজর ডালিম নামে আমরা যাকে চিনি, লেফটেন্যান্ট কর্নেল ডালিম বীর উত্তম। তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। আমি এই আপনারা সারা দেশের মানুষ যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, আমি আপনাদের এই আগ্রহের সেই সময়টা আর বাড়াতে দিতে চাই না। আমাদের আ এই জাতির সূর্য সন্তান, যিনি আপনারা ২০২৪ সালের স্বাধীনতা দেখেছেন, ১৯৭৫ সালের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন। আপনারা যে মানুষটিকে দেখছেন, সেই মানুষটি জনাব মেজর ডালিম। আমি আপনাকে মেজর ডালিম বলেই চিনি কারণ আপনার জীবনের সবচেয়ে যে পুণ্যের কাজটি করেছিলেন সেটা মেজর ডালিম হিসেবেই করেছিলেন। যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আ আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। ধন্যবাদ ইলিয়াস। আজ অনেক বছর পর দেশবাসীকে আমার তরফ থেকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, সাথে লাল সালাম জানাচ্ছি। তবে বিপ্লব আমি এর বেশি কিছু আর বলতে চাই না। স্যার, সরাসরি মানুষ এই ৫০ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি। ৭৫ ইলিয়াস, ৭৫-এ তোমার কি বয়স ছিল আমি জানি না, তবে আমার জন্ম হয় নাই স্যার। হ্যাঁ, তবে ৭৫-এ যে মুজিব মানে ৭১-এর মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল, তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি। তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন। কিন্তু স্বাধীনতা যখন পাকিস্তান আর্মি ২৫-২৬ রাতে মানে বাঙালিদের উপর, নিরীহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাসবাদ, অ্যাট্রোসিটি বলো, জেনোসাইড বলো, চালালো, এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু, নারী, পুরুষ প্রাণ হারালো, ছাত্র জনতা কোনো কারণ ছাড়া। তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশে তথাকথিত বড় বড় জাতীয় নেতারা বিভিন্ন দলে, তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না। তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পাড়ি জানান। ডাক্তার কামাল হোসেন স্বামী, যিনি ছিল মেজর ভায়া মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ড দি আর্মি জান্তা। তখন সেই দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে, তারা কোথায় যাবে, কিভাবে নিজের প্রাণ বাঁচাবে। সেই সময় চিটাগাঙ্গে থেকে ভেসে আসলো মেজর জিয়া স্বাধীনতার ডাক। আমি তখন পাকিস্তানে চাকরিরত অবস্থা। সেই ডাকে দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ, আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। সিম্পল ইজ দ্যাট। আর সমস্ত দেশে সর্বপরিসরে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলল। আমরাও এখানে বসে থাকুন না, যারা পেরেছি, যাদের সাহস ছিল, যাদের দেশপ্রেম ছিল, যারা পাকিস্তানের আর্মি জান্তাদের
নির্যাতন, নিষ্পেষণ, বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল, তারাও সেই সংগ্রামে যোগ দেন। অনেকেই পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে। আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার, যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দিই। কোনো বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন, তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না। তবে এটাও ঠিক, অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছেটা কি। কোনো খবর নাই, চিঠিপত্রের আদান প্রদান নাই, কোন রকম সংযোগ নাই। বিদেশি মিডিয়া, ভয়েস অফ আমেরিকা, তারপরে বিবিসি, রেডিও অস্ট্রেলিয়া তখন ব্যাচেলার। আমার সাথে যে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে, তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী, তখন অবশ্য লেফটেন্যান্ট নূর চৌধুরী, আর লেফটেন্যান্ট মতিউর রহমান, পরে দুজনই কর্নেল এবং রাষ্ট্রপতি, একজন মানে নূর রাষ্ট্রপতি। আমরা চলে আসি, এসে মুক্তিযুদ্ধে জয়েন করি। আমরা তিনজন ছিলাম স্পেশালাইজড অফিসার। স্পেশালাইজড অফিসার বলতে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে, স্পেশালাইজড ওয়ারফেয়ারের উপরে জ্ঞান থাকে, এবং যাদের ঝুঁকি নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। এবং সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে, মানে প্রাইম মিনিস্টারের অফিসে, শ্রীমতী ইন্দিরা গান্ধী, র প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুবান সিং, ডিপি ধর, মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের অ্যান্ড ইনচার্জ অফ বাংলাদেশ অ্যাফেয়ার, এনারা আমাদেরকে রিসিভ করে। তারপর অনেক আলাপ আলোচনা, কিছুদিন ট্রেনিং, ব্রিফিং, পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল উসমানী, কমান্ডার ইন চিফ মুক্তি ফোর্স, জনাব তাজউদ্দিন, প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট, 7 দফা চুক্তি করার পর, আর ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক আহমদ, যিনি আমার বাবার ক্লাসমেট, তারা আসেন দিল্লিতে। এসে তাদেরকে ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে, আমাকে এবং মতিকে, অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গেরিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার। এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মির যে 5টা ব্রিগেডের টাইটেল দিয়েছিল বুঝি, এই ব্রিগেড 5টা এবং বিমান বাহিনী আসেন নৌবাহিনীর জন্য রিক্রুটমেন্টের ইনচার্জ ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ জিয়াউর রহমান। যদিও তিনি সিনিয়র ছিলেন, তাকে তো বানায়নি চিফ, তাকে তো অ্যাজ এ কর্নেল বের করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি, আমাদের জন্যই পারেনি। যাই হোক, ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর। আর আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে যেত। আমি প্রায় 25,000 প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে, মানে যুদ্ধ করেছে, তাদেরকে আমি আর্মিতে, এয়ারফোর্সে, মানে ডিফেন্স ফোর্সে, নেভি ইনক্লুডেড, নিয়োগ রিক্রুট করি। তারপর চাকরি করতে থাকি, চাকরি চলতে থাকে। এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ছোট্ট সিনপসিস। বলো এরপর কি, আর কি জানতে চাও? দুঃখিত না, এরপরের যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে 75-এর 15ই আগস্ট হলো? খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস। নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না, কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে,
তাহলে স্যার, একটা যেভাবে স্যার, ছোট্ট স্যার, উদাহরণ দিই। স্যার এই এই আমার YouTube চ্যানেলে আমি আজকে প্রায় ৫ বছর হলো ভিডিও লাইভ করি, প্যাকেজ দেই। সো ফার আই রিমেম্বার আমার সবচেয়ে বেশি আ একসাথে ভিউয়ার ছিল সম্ভবত ২০ বা ২৫,০০০। আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে ১,৭০,০০০ মানুষ এট এ টাইম এ ওয়াচিং আওয়ার ভিডিওস। এটা তো এই তোমার the credit goes to you. নো ক্রেডিট গোস টু ইউ ম্যান। গোস টু ইউ। Well, মানে I'm just মানে well যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয়। আমি একজন আমি না, আমি এজন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন, আপনি তো বাজান নাই ৫০ বছর চুপ ছিলেন। যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন, সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সেই ৭৫ এর পরে আর হয়তো ২-১ বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে। তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন, এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই। যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই। অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল। সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যেই আবার ২০২৪ আসে। তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আ দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত। এই জাতির প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল ৭৫ এর ১৫ই আগস্ট। প্রথম কথা, প্রথম কথাটা হচ্ছে যে ১৫ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় তৎকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে? এটা কি আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব? নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? যখন ৭ দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই ৭ টা ক্লজ পড়ে সাইন করার পর দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে এটা তো একদম একটা দাস খত যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, হবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেকশ জয়েন্ট কমান্ড এস্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী on behalf of Bangladesh government will invite General Manishaw to come and be present as an auxiliary force commander, সহায়ক শক্তির commanding chief হিসাবে in the Sunday ceremony, but the instrument will be signed by the Mufti Fauj commander-in-chief, who was General Usman, Colonel Usman. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। ১৬ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনি হলো রেস করতে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসেবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাদারে। আমাদের কি কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, আমাদের তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো? কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোনো মুক্তি ফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার লোক দেশচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে, কি জানতো? সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বলল যে ফোন করলো মুজিব, ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সরাসরি আপনি যাবেন না, আপনি নয়াদিল্লি হয়ে যেতাম।
মুজিব সেটাই করলেন। জফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম। সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই 7 দফা ভিত্তিতে, এবং সেই 7 দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলেন। তাজউদ্দিনকে বললো, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবে না, আমি হব প্রাইম মিনিস্টার। তারপর কি হলো? কোন নির্বাচন নাই, কিছু নাই। ওই 70-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার 4 স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানালো, হুবহু এক। শুধু তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। কেন কোন বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না? বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত। ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের সদ্য স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে। কি ধরনের কথা? দ্যাট মিনস ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড। তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করলো ইন্ডিয়া। তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামে মাত্র সামরিক বাহিনী, হাতে লণ্ঠন, করে ঠনঠন, এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে, কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। ওই হাতে লণ্ঠন, করে ঠনঠন, আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া। স্যার, ওই যে 7 দফাটা আমরা তো ইতিহাস পড়ে, আমরা তো আসলে সাক্ষী না, আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি। আপনার স্মরণ আছে 7 দফাটার কথা? কি কি ছিল ওই দফায়? যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন। দেখো, আমি তো অ্যাকচুয়ালি 7 দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে। যারা এটা কেন জিজ্ঞেস করলাম স্যার, কারণ হচ্ছে মানে আপনি সিদ্ধান্ত করতে পারবেন না স্যার, সেনাবাহিনীতে 7 দফা মানলে করতে পারবেন না স্যার। আমার পক্ষে হয়তো এখন রিকালেক্ট করা অফেন ডিফিকাল্ট, কারণ আমার মাথায় অনেক কিছু খেলা করে। জি স্যার। দু একটা জিনিস বলছি, যেমন ধরো মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশে। বাংলাদেশের কোনো শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশের কোনো স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো। তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে, যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা নেই। এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, প্রত্যেক আসছে। তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম। কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয়, তাহলে বিদেশ থেকে কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না, কারণ পাকিস্তান ইতিমধ্যে
সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে, মুজিব সরকারের মাধ্যমে। অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি, এটা একটা স্বাধীন দেশ নয়। তাই আপনারা স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকারকে? এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুক্তিগত, তো আজ মুজিব সরকার। তখন ইন্ডিয়ান সরকার এটাকে মেনে নেয়। তো আমি বললাম যে স্যার, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী, আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি, তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য। স্বাধীনতার পর, স্বাধীনতা যুদ্ধ তো করবোই, স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো অন্যান্য সমমনা দেশবিদের সঙ্গে নিয়ে। তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন। তারপরে আমি একদিন গেলাম, উনি বলে যে আমি পড়লাম, আমি সম্পূর্ণভাবে একমত। স্বাধীন বাংলাদেশকে একটা সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না। আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করব। তখন আমি বললাম, তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন? আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই, কারণ ইউ আর দি সিনিয়র এবং আপনি একজন সৎ ব্যক্তি। উনি সৎ ছিলেন ব্যক্তিগতভাবে। আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না, বাংলা বলতে পারেন না, লিখতে পারেন না, আপনি সারা জীবন পাকিস্তানে বড় হয়েছেন, ওখান থেকে আগে দিতে পারেন। দ্যাটস নট এ প্রবলেম, আমরা রয়েছি, আপনার গ্রাউন্ড ওয়ার্ক করেন। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে, আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি, এগিয়ে যাবো, সেনা পরিষদ এগিয়ে যাবো কাজ। তখন বললেন যে আমি রাজি। তখন বললেন যে স্যার, আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ নিতে হবে, যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড, সেটা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে। উনি উজু করে আসলেন, কোরআন শরীফ রাখা হলো, তার উপর হাত রাখলেন, আমি ওর হাতের উপর হাত রাখলাম, তারপরে শপথ নিয়ে দিলেন। তবে একটা শর্ত থাকতো তোমার তরফ, যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না। আমরা আমরা সবাই পরামর্শের মাধ্যমে বললো শুধু তুমি আর নূর, এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করার। আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না, তবে প্রয়োজন মতো নিত্য বেসিসে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি, তাও তার বাসায় অফিসে না। এই তো কথা। তার মানে তার সেই শপথ আপনি রাখলেন না। আপনি মনে করলেন যে আমাদের বিদেশিরা এই ছিড়ায় ছেটায় আপনার আন্ডারই, সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে, আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, চালান। আমরা তো কোনো রকম বিরোধিতা করি নাই, আপনার করবো। আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেট আস ফরগেট এন্ড ফরগিভ এন্ড স্টার্ট এ ফ্রেশ। রাজনীতিতে বা রাজনীতি হলো দাবা খেলা। দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না, চালের আগে আপনাকে চিন্তা করতে হয়, এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না। আপনি হাউ ক্যান উই স্টার্ট এ ফ্রেশ? এটা সম্ভব নয়। এভাবে আমাদের মিটিং শেষ হয়ে যায়। আপনাদের ওই 25 বছরের পরিকল্পনাতেই কি শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা ছিল? অবশ্যই। শেখ মুজিব কি? শেখ মুজিব was a major player to implement the Indian design over there. রাইট, জি। কিভাবে তুমি দেশে মানে জাতীয়তাবাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য ভিত্তিতে, নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাবে কিভাবে? হাউ ইট ইজ পসিবল? এটা তো, এই প্রশ্নটা তো আমার মনে হয়
তোমার করাই উচিত ছিল না। না, এটা করা উচিত ছিল না কেন এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য। এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে, যেমন আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমানও তাহলে তাকে ক্ষমতাচ্যুত। আমি কিন্তু এখানে হত্যা করার কথা বলি না। আমি বলেছি ক্ষমতাচ্যুত। ক্ষমতাচ্যুত করার কথা ক্ষমতা তিনি জানতেন। he was a casualty. রাইট। He was a casualty in a conflict. ইটস এ ক্রস Armed ফায়ার। conflict. রাইট, That's it. রাইট। তো এখন এই জায়গাতে শেখ মুজিবকে করার পরে আমি ব্যক্তিগতভাবে এই জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটুও কমে নাই। কারণ ওইটা ছিল মেইন কালপ্রিট এই শেখ মুজিব। সো তাকে তো হ্যাঁ। সরাইতেই হবে। এনিহাউ আপনাকে সেটা কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, জি স্যার। যাতে আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে হুম। কেউ মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির ভগ্নী, জাতির ভাতিজা এগুলি আমি মানি না। এগুলি 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 সঠিক বয়ান নয়। স্যার আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন। মানে মানে বীর উত্তম ছিলেন একজন। এই প্রশ্নটা আমি শেষ করিনি। জি, জি। আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই, যেখান থেকে আমরা মানবাধিকারের সবক নেই, যেখান থেকে আমরা শিখি হোয়াট ইজ ব্যক্তি স্বাধীনতা, বলার স্বাধীনতা, এই সমস্ত যারা যেখান থেকে আমরা সবক নেই সেই সমস্ত দেশে কি জাতির পিতা, জাতির ফিতা, জাতির বাতা, এই সমস্ত আছে? বলো কোন দেশ আছে? ইউএসএ তে কয়েকজনকে তারা মানে ইউএস এর ফাউন্ডার মনে করেন। ফাউন্ডিং ফাদারও কেউ বলে না। হুম। দেখো নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ফ্রেন্ড অফ মাইন। উনি তো কোনদিন একসেপ্ট করেন নাই যে তো তাকে বলা হোক জাতির পিতা। হুম। কেনিয়াটা, জম্মু কেনিয়াটা, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। প্যাট্রিক লুমুম্বা অফ জাম্বিয়া, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। স্যার জাতির পিতা যদি বলা হয়, যেমন ভারতে এই কালচার আছে, কিন্তু ভারত যদি আমরা ভারতের কালচারকে মানবো কেন? না যদি মানা হয় সেই ক্ষেত্রে স্যার কেন মানা হবে? মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশের জাতির পিতা হবে, কারণ সে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 2 রাষ্ট্র গঠন করে দিয়ে গেছে। আর মোহাম্মদ আলী জিন্নাহ কোনোদিনই আমি বলছি স্যার যদি হয়, যদি তারা করতেই চায়, তো তাহলে সে হবে শেখ মুজিবের পর থেকে। জি স্যার। আই এম ভেরি স্ট্রেট। কারণ আমার দাদারা সব ছিলেন ইয়ারট্রাক পণ্ডিত আলিগড়। তারাই প্রতিষ্ঠা করতে মুসলিম লীগ নওয়াজ সাহেবের নেতৃত্বে। I come from a political family. My father was a GS of Dhaka University. ঠিক আছে? Now he became the leader of the youth and student front of Muslim League. ওনারাই বিলাত থেকে নিয়ে আসছিল জিন্নাহকে টু প্রোভাইড লিডারশিপ। তাদের এক পয়েন্ট এজেন্ডা, মুসলমানদের যেন স্বাধীন দেশ চাই, নো আদার থিং। এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কারমাইকেল কলেজের একটা ছাত্র, যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছিলেন আমার বাবা। বুঝলে? অতএব আমার মনে হয়, আমি জিন্নাহকে যতটুকু জানি, তিনি নিজেও কোনোদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হতেন। জি স্যার। স্যার আমাদের অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো মানুষ অনেক এই 50 বছর অপেক্ষা করছিল। আমরা দ্রুত কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা স্যার মানে ইয়েস নো স্যার, মানে 2 ইয়েতে মানে আমার দর্শকরা আর তোমার দর্শকরা, আপনার দর্শক স্যার, তোমার দর্শক, আমি আমার দর্শক বলবো না, যে তোমার দর্শক, আই এম প্রিভিলেজ, তুমি আমার সাথে কথা বলছো এবং তোমার মাধ্যমে তারা আমাকে দেখছেন। আমি বলবো যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে জাতির পিতা, জাতির ভগ্নী, জাতির জামাই এই সমস্ত কিছু বিশ্বাস করি। আমরাও করি না স্যার, বাংলাদেশের মানুষ কেউই করে না এটা। যাদের বোধগম্য থাকা উচিত, জাতির পিতা যদি বলতেই হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কেউ অস্বীকার করতে পারে? তা আমার কথা হচ্ছে, তোমরা উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিখে আসো, তারপরে মানব অধিকার শিখে আসো। এগুলি কি নতুন করে শেখার কিছু আছে? আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই? তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এগুলি নেই? তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না? ওইখানে কেন জাতির মাথা থাকে না? আমাদের এখানে কেন থাকতে হবে? ইন্ডিয়াতে কে জাতির পিতা? হুই ইজ জাতির পিতা ওই ইন্ডিয়া? বলো তুমি আমাকে। দেয়ার ইজ নো জাতির পিতা। হুই জাতির পিতা? কোন সভ্য দেশে জাতির পিতা বলে কোনো জিনিস নাই। এটা হলো আমার শেষ কথা। এটা তো স্যার মুজিববাদ প্রতিষ্ঠিত করতে হবে। যাক স্যার, আমি এক কথা একটা গ্রুপের একটা
একটা সেগমেন্ট অফ দ্য পপুলেশনের চিন্তা ভাবনা কথা না বলছি। স্যার, না স্যার। এটা সেগমেন্ট অফ দ্যা সার্বজনীন পপুলেশন নয়। এটা আলাদা একটা রিলিজিয়ন। আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, ওদের ধর্মের এই প্রফেট হচ্ছে গিয়ে শেখ মুজিব। এটা শুধু মানুষ না ওরা আরেক জিনিস। এটাকে আপনি ঠিক করতে পারবেন না। ওরা তো মানুষ না হলে অমানুষ হোক বা অন্য গ্রহ থেকে ওরা যে আগমন হোক, আমি বলবো তাদের মেন্টর যে ভারত, হুম। যেখানে এখন ওনারা গিয়ে আরামে এসে থাকতেছেন বাংলাদেশ থেকে পলায়া, কোনোদিন শুনি না কোনো প্রাইম মিনিস্টার পলাই যায়, আচ্ছা নিবে, ওনারা পলাই গেছেন। এখন ওই দেশটাতে কোনো জাতির পিতা আছে কি বলো? নাই। তো আমরা কেন জাতির পিতা নেবো? কেন নেব? কি যুক্তিটা কি? বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা আগ পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল? এখানে ভাষা নিয়ে নাম দিতে হবে না, ফজলুলের নাম নিতে হবে না, ফারুদ্দিন নাম নিতে হবে না? বলো তুমি আমি পরিষ্কার ভাবে কেন? তাহলে মুজিব কিভাবে জাতির পিতা হবে? একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার? না, আমি সেটা মনে করি না। মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি বাংলাদেশের জন্য। He never wanted that Bangladesh should be independent. আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল তাবল কথা বলে, কিচ্ছা বলে। আসল কিচ্ছা তো আগরতলা, মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল। তিনি ছিলেন ফ্লাইট কমান্ডার ওয়াজেম হোসেন, পাকিস্তান নেভির চৌকস অফিসার। স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো মানুষ শুনতে চায়, সেখানে যাই। আমি কথা হচ্ছে যে শোনো, জি। যার যা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে, হুম। সেই মধ্যে দিতে হবে, জি। নাহলে এটা মনে হচ্ছে না, আমি আপনার কাছ থেকে আমি ধারণা করছিলাম যে আপনি হয়তো শেখ মুজিব সম্পর্কে অনেক বাজেভাবে কথা বলবেন। কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে আওয়ামী লীগের শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন, সেই মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই। যাই হোক, তো আমরাও স্যার এটাই বলে আসছি যে আমরা কাউকে অসম্মান করতে চাই না। ইভেন আরেকটা কথা শুনতে, এই কথাটা যখন তুমি বললেই, তাহলে আমার বইতে পরিষ্কার লেখা আছে মুজিব পরিবারের সাথে আমার কি সম্পর্ক ছিল। জি। ঠিক আছে, ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে আমরা কিন্তু তার সাথে বিক্রি করি নাই। আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন নিপিয়ন আইনের মাধ্যমে, ওই যে বিচার করলেন গাদি ঘটনাকে কেন্দ্র করে, আমরা মেনে নিলাম। উনি নিজে রাখলেন আমাকে, নূরকে। স্যার এটা আমার এই কোশ্চেন একটা। এই কোশ্চেনটা তাহলে করে ফেলি। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু-বান্ধব এরা। এটা না, গাদি তো নিজে নিজে ছিল। তো হ্যাঁ, আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। আপনি আমার বউ করেন। জি, কন্টিনিউ করেন স্যার এবার। হ্যাঁ, যে আপনি প্রাইম মিনিস্টার, কারণ ঘটনাটা কি ছিল স্যার? ঘটনাটা কি ছিল স্যার একটু শুরু থেকে বলুন। এটা একটা মানে মজার ঘটনা। আচ্ছা তুমি শুনতে চাও? তুমি তো আমার বইতে লেখা আছে যদিও। সবাই শুনতে চায় স্যার। সবাই, আমি একা না, সবাই শুনতে চায়। ঘটনাটা হচ্ছে, আমার এক খালাতো বোন, তার নাম তাহমিনা। তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে, যে আমাদের চেয়ে জুনিয়র চাকরি। তার সাথে বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে। তো দুপক্ষেই আমাদের পরিচিত, অতএব আমরা হলাম রায় মিডিয়া। ঠিক আছে। তখন আমরা কি করলাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো। তো কাকে রাখি আর কাকে বাদ দিই, এত মানুষের সাথে পরিচিতি। তো আমরা যাই হোক বেশ ভালোই, প্রায় 2-3 হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে। চলছে বিয়ের আসর। তখন আমার একমাত্র শালা, যার নাম বাপ্পি, ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ছুটিতে আসছে দেশে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দ্য সেরিমনি। আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো, সবাই দেখাশোনা করছি। বাপ্পি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে। তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল, জাস্ট কাম ফ্রম ক্যানাডা, তো লম্বা চুল, বিউটিফুল হেয়ার, আর হি ওয়াজ আ হ্যান্ডসাম ম্যান। আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না। ওটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার, জি বলেন। আচ্ছা, তারপর তোমার ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে।
তার পিছনের রোতে গাজী গোলাম মুস্তফা and his wife was also invited in that function from the other side, not from our side. মানে ছেলে পক্ষের। বুঝতে পেরেছি। তো গাজী গোলাম মুস্তফার ছেলেরা আর তার সাঙ্গবঙ্গ পিছনের সিটে, পিছনের রোতে সিটে বসা। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছু থেকে। তো বাপ্পির পিছনে ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, পিছিয়ে গুলো কিছু বলে না, সামনে আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল। বলছে তুমি চুল টান দিয়েছো? বলছে হ্যাঁ। বলছে কেন? এটা আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল, এটা কি পরচুলা না আসল? আচ্ছা চিন্তা করো। সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর এই পুচকে ছেলে তখন বোধহয় স্কুলে পড়ে না, বা স্কুলে 6-7 ক্লাস হবে। তখন বাপি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বস। ওরা বেরিয়ে চলে গেল। আমরা কিন্তু কিছুই জানি না, মানে আমি আর নিমি এত ব্যস্ত, দুই পক্ষকে দেখাশোনা, খাওয়া দাওয়া চলছে। হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রসের আর একটা গাড়ি, গাড়ি, সবুজ রঙ গাড়ি আগে, পিছনে দিন মাইক্রোবাস। মাইন্ড ইউ, তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়াইল্ডলেস মজুদ লেডিস ক্লাবে। আমি তখন কুমিল্লা থেকে আসছি বিয়ের জন্য। তো না আমাদের গার্ড নিয়ে চলাফেরা, এটা তো আর্মির নিয়ম, তুমি জানো। আসলো, থামলো, দুইটা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন ট্রেনগানধারী সাদা পোশাক পরা লোক নামলো, আর ফোকসো গাড়ি থেকে নামলো গাজী গোলাম মুস্তফা স্বয়ং। তার স্ত্রী কিন্তু প্রত্যেক মেয়ে মহলে। উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়? বহুতবার বাড়ছে, আর সহ্য করা যায় না। আমি অবাক হইলাম, এরকম চিৎকার করছি কে? তখন একটা ছেলে এসে, একজন হিওজে ট্যাক প্লাটুনের একটা ছেলে, আমার নামটা মনে নাই, এসে বললো যে ভাই আপনাকে করতে এই চিৎকার করতে গাজী গোলাম মুস্তফা, তার সাথে 8-10 জন ট্রেনগানধারী লোক আছে। মাইন্ড ইউ, তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্মস। আর আমাদের ঢাকা হেডকোয়ার্টার ছিল রেস্ট করতে। আমরাও সেই অপারেশনে যুক্ত ছিলাম। যাই হোক, আমি বাইরে আসলাম, আসে গাজী গোলাম মুস্তফার সামনে বারান্দাতে। আমি মেজর দাঁড়িয়ে, আপনি আসুন, আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে, আপনি আসুন, বরবধূকে আপনি দোয়া করে দেন। হারামজাদা বারবার আর্মির আজকে আমি উচিত শিক্ষা দেব। আমি দেখলাম আমার চারদিকে ওই ট্রেনদের ঠেকায়। তখন আমি চিন্তা করছি কি করি। এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিতে দিকে দেখলে ক্ষত, তার দিকে রক্ত। আমি হঠাৎ বললাম, গাড়ি থামা ড্রাইভার। ইন দি মিন টাইম স্বপন বাপি ওরা কিছু গেস্টকে বোধহয় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে, গাড়ি আসছিল না, কিছু ওরা উপস্থিত ছিল না। তো আমি বললাম গাড়ি থামা, ড্রাইভার গাড়ি থামা দিল। আমরা তখন আমার গাড়িতে প্রায় 4 জন ট্রেনগানধারী লোক। তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মুস্তফা বসে আছেন, গাজী গোলাম মুস্তফা সাহেবকে বলেন নেমে কিনা আসেন। Somehow that man with train guard, he got down and went to Gazi. গাড়ি তখন স্টপ হয়ে গেছে, যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে। আসে বলছে, ওনাকে বোধহয় বলছে যে আপনাকে উনি ডাকছেন নিজে দাঁড়িয়ে। গাজী গোলাম মুস্তফা দরজা খুলে আমাদের মাইক্রোবাসে আসলো। তখন আমি গাজী গোলাম মুস্তফাকে বললাম যে গাজী সাহেব, আপনারা তো আমারই নিয়ে চলছেন, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু একটা কথা মনে করে রাখেন, আপনাকে মনে করাই দিচ্ছে, আপনি ভালো যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসে, রেড ক্রসের মাইক্রোবাসে ঢুকাই নিয়ে আসছেন, এটা কিন্তু হাজার হাজার মানুষ, 100 মানুষ দেখতে উপস্থিত ছিল। অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন, আপনি কিন্তু পার পাবেন।
এইটা শোনার পর গাজী গেল একটু ঘাবড়ায়, যে তাই তো, আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে। তখন আমি বললাম যে আপনি যাই করেন, উনি যখন একটু হতভম্ব হয়ে বোধ দেখাচ্ছে, আমি বললাম যে গাজী সাহেব, আমি আপনাকে একটা পরামর্শ দিই, আপনি যাই করেন আপনি শেখ সাহেবের কাছ থেকে আগে পারমিশনটা নিন, এছাড়া আপনি বাঁচতে পারবেন না। এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীর বিক্রম ফেরত আসছে ইসলামে, বাপ্পি ফেরত আসছে। ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে, ওখান থেকে সোজা স্বপন চলে গেল এমপি ইউনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে। ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা, বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে। বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল, শফিলিও উপস্থিত ছিল, খালেদ মোশাররফ মানে সবাই উপস্থিত ছিল। আচ্ছা, তো ওনার তখন চলে গেছে। সেদিন কি ছবি দেখানোর কথা ছিল, সত্যজিৎ রায়ের কি যদি মহানগর না কি একটা ছবি, তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তখন এই খবরটা পাওয়ার পরে দ্বিতীয় তোদের সাইডটা দেখা, আমার সাইডটা দেখা, আমার তো পার্টি নিয়ে চলতে হয়, আমি তো একজন রাজনীতিবিদ, পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না। আমি আমরা তো কোনো রাজনীতি ইনভলভ না, পার্টি কেন করে চালিত হয়, কিভাবে চলবে, সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই। আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞান আপনার কাছে রাখেন, আমাদের কেন এই সমস্ত বলতে বলে কি, না না তুই তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে, আমি এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি ভালোই সিদ্ধান্ত নিচ্ছেন, 65 জন অফিসারকে চাকরি বার করে দিলে কি অসুবিধা হবে, আর্মিতে তো হাজার হাজার অফিসার আছে। উনি বলে যে না না শোন, তোরা কি, তোদের জন্য আমি কি করতে পারি, তোরা যদি বিদেশে চাকরি করতে চাস আমি তোদেরকে বিভিন্ন মিশনে পাঠাতে পারি, যেখানে যাদের ইচ্ছা। তোরা যদি ব্যবসা করতে চাস তাহলে শেখ নাসেরের পার্টনার হয়ে ব্যবসা কর, মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা কর। আমরা বললাম চাচা, আপনি আমরা শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি, আপনি ভালো মনে করছেন, আপনি আমাদের চাকরি কৃত করছেন, আল্লাহ আল্লাহ খায় আল্লাহ, খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের, আমরা এরকম পরিবার থেকে আসি নাই দুজনেই, এটা আল্লাহ চালাই দিবে, মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর দ্বিতীয় কথা, বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না, আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না, কোন ব্যাপার। যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন, তাহলে আবার আমরা চাকরি দেবো, তাহলে দরকার কিছু। কিন্তু যার আগে একটা কথা বলে দিচ্ছি, এই যে আপনার পার্টি করতেছেন না, যারা আপনার কানে মধু ডালে সবসময় যে বাংলাদেশ মানে মুজিবুর রহমান, বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে, মুজিব তাদেরকে ভালোবাসেন, আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে কম্বল তোরা গাদি, এতগুলি কম্বল এলো, আমার কম্বলটা কই, এটাও বাঙালি করে বাইরে পাঠাই আরাম দাদা। এদের নিয়ে আপনার রাজনীতি করতেছে করেন। আবার টিকা দেখা যায় মুজিবের মাথায় গোবর, বুদ্ধি বলে কিছু নাই। আপনি আবার তুফাইলি দেখান, এই কথা জানলো কিভাবে জনগণ, তখন আবার তুফাইল কাজ এগুলি চাচা, এই যে চাচার দল আপনাদের ঘিরে রাখছে, আপনি জানেন না, আপনি আজকে 71-এর আগে যে মুজিব আপনি ছিলেন, সেই মুজিব আজকে আপনি আছেন না। আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে, আপনি যে জনগণ কত দূরে চলে গেছেন, আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি দিন একদিন আসবে দাদা, আগে হোক পরে হোক, দিন একদিন আসবে যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে, সেই গুলিগুলো কিন্তু সব আপনি নিজেই ধারণ করতে হবে, আপনার চারিপাশে একজন লোকের খুঁজে আসি। সালাম। স্যার, আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে একটু হারি আপ করতে বলছেন। আমি এক কথা একটা কোশ্চেনের উত্তর নেই, যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে বাজারের সাথে, কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের থেকে হেঁটে আইতো মুজিব ভাই, আমার বেগম মুজিব খাওয়াই টাওয়াই বলে পাঠাই দিত। আচ্ছা, তখন সে ছাত্র রাজনীতি কিছু চলছিল, তেমন বিশেষ কিছু না, ওর চেয়েও বড় বড় নেতা ছিল মহিলা আওয়ামী লীগে, অতএব আমি এই ব্যাপারে তেমন একটা বলতে পারবো। তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো,
হ্যাঁ, আমি এটাই বলছি জি স্যার। হাসিনা, এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা was far more vicious এবং রক্তপিপাসু than her father. এটা বলতে আমার কোনো মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে ফেলে এসেছে। আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করতে, বাংলাদেশের লোকে মারতে, গুম করতে, আয়না ঘর, সেই ঘর, ফাল, এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি। স্যার, মেজর এটা মেজর জলিলকে গ্রেফতার করেছিলেন কেন আপনারা স্যার? কে? মেজর জলিলকে কেন গ্রেফতার করতে হলো? ও, সে আমাদের একজন সহজ মানে সমমনা সেনা মেম্বার ছিলেন। ওনাকে বন্দি করছিলেন, মূল কারণ ছিল ওই ভারত যে 16,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার, মানে তাজউদ্দিন সরকার, মুজিব সরকার। তার বিরুদ্ধে he was the man who spoke out, যে আমি একটা জিনিস বনগাঁজিয়া কোনো ট্রেন যেতে দেবো না। সেই জন্য তাকে অ্যারেস্ট করছিল। পরে বসে মুক্তিযোদ্ধাদের আমাদের চাপে ছাড়িয়ে দিতে লাগলো। He was a দেশপ্রেমিক। জহির রায়হানের বিষয়টা কি ছিল স্যার? দেখো, আমরা তো আর্মিতে চাকরি করতাম, তো বাইরে কি হচ্ছে, তবে কিছু জানতাম। স্বপন টপন এরা ছিল, সব ক্র্যাক প্রেসিডেন্ট সবাই কিনা বলি। আমি তোমাকে বলবো, যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দীপুধর কলকাতাতে ভিজিট করছে। ভিজিট করার সময় অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে 19 নম্বর থিয়েটার রোডে, মানে মুজিবনগর সরকারি প্রতিষ্ঠান। সেইখানে আমি উপস্থিত ছিলাম, আর অনেকে উপস্থিত ছিল। মাহবুব ছিল, তৌফিক রায় চৌধুরী, দুল কাদের খান, ডক্টর কামাল সিদ্দিকী, আরো অনেকেই, সচিবালয়ে যারা থাকে বড় বড়। সেখানে আমরা জটলা পাকায় তখন কথাবার্তা বলছিলাম যে নব্য স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়ে তোলা যাবে। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা, বিভিন্ন অঙ্গনে কি করতে হবে না হবে, এই সমস্ত আলাপ হচ্ছিল। ওবাদি কাপড় কি, আর ডিপি ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে। একসময় আমরা যখন কথাবার্তাতে লিপ্ত, ডিপি ধর আমাদের কাছে আসলেন। তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশে ইকোনমি কিরকম হবে, ইকোনমিক পলিসি কি হবে, কৃষি ক্ষেত্রে কি হবে, চিকিৎসা ক্ষেত্রে কি হবে, এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল করা হবে। তখন ডিপি ধর আমাদেরকে, আমরা নোটিস করে যে সে এসে দাঁড়িয়েছে, সে আমাদের, উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকীর্তি, মানে সকল মুক্তিযুদ্ধের উপরে, মানে আওয়ামী লীগের অপকীর্তি এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার খেলা চলছে, এই ব্যাপারে উনি একটা ভিডিও বানাচ্ছিলেন। অতএব তাকে ডাইকে নিয়ে গিয়ে মারা ওই মিরপুরে, এটার সাথে একটা সাদৃশ্য তো খুঁজে পাওয়াই যায়, যদিও এটা প্রমাণিত নয়। স্যার, যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা আচ্ছা, গিয়েছে, এটা তো 2 মজার লক্ষ ব্যাপার। নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা। 30 লক্ষ তো নয়, শোনো, এই 30 লক্ষ কথাটা জন্ম নিল কেমনে, সেটার ইতিহাস বোধহয় আবার বইবেদে দেখাতে। আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার ছোটদের বলছি। মুজিব যখন ইংল্যান্ড, মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে, লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন। এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার। তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই, বিবিসির বাংলা বিভাগের হেড, আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রেজাইন করি, ফরেন মিনিস্ট্রি অফিসার, যার সাথে কার সাথে পাকিস্তানের ওদের বাইরে কি করবে? ওরা কি পাকিস্তানে এসে তাদের খেদমত করবে? না, তাদেরকে, এদেরকে মারার পর একটা মেধাশূন্য বাংলাদেশকে তারা করবে ইন্ডিয়ান স্টাইল, মানে ইচ্ছা মতো। এই ব্যাপার। আর সিরাজ এই যে রকেট সাইন্সের দরকার না ওরা। রাইট স্যার, এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে, এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল, তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে? আমি তো মাত্র 2 জন নারী চিনি। আর কি বলি, আমরা তো দেখি না, আমরা তো সারা বাংলাদেশে, আমি যদি হবে না, কারণ তাদের ইজ্জত আমি কেন ভুলভুল করতে হবে? আমি তাদেরকে এক্সপোজ করলাম, কিন্তু আমি 2 জন নারী, এবং তাদেরকে আমরা সাহায্য করছি যতটুকু সম্ভব।
রাইট। আর স্যার সব শেষ কোয়েশ্চেন হচ্ছে সিরাজ শিকদারকে স্যার কেন মারা হলো? এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেব স্যার। দেখা, সিরাজ শিকদার was a genuinely patriotic revolutionary, তার জন্য তাকে জীবন দিতে হয়েছে। এবং তাকে ধরতে থ্রু এন ইনফিলট্রেটেড এজেন্ট যে ছিল ইএ চৌধুরী, অ্যাডিশনাল আইজি অফ স্পেশাল ব্রাঞ্চ, ইএ চৌধুরী তার শালাকে পেনিট্রেট করছিল, ওর মাধ্যমে ধরে। এই ইঙ্গিতটা আমাকে মাহবুব আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিয়েছিলাম সিরাজের কাছে, বাট ইট ওয়াজ আই থিঙ্ক টু লেট, বাট হোয়াট এভার ইট ইজ, হি গট কট। স্যার মাঝখানে একটু বোধহয় অসুস্থ যাচ্ছে আপনার শরীর। এর আগে ২-৩ বছর আগেও আপনার মাসেল-টাসেল একদম সিক্স প্যাক ট্যাক ছিল। শরীর কেমন স্যার? আপনাকে জিজ্ঞেস করা হয়নি। আলহামদুলিল্লাহ। দেখো তোমার সাথে কথা বলতেছি, তুমি আমার দেখতেছো, সবাই দেখতেছো। নিমি ভাবি কেমন আছে আমাদের সবার প্রিয় ভাবি? না, উনি বেঁচে নাই, উনিকে আল্লাহ নিয়ে গেছে। ও উনি নাই না, আচ্ছা। ও হ্যাঁ শুনছি। এবং উনি মারা গেলেন কত বছর, প্রায় 1905 সালে মারা গেছেন। 2005? হ্যাঁ, কারণ হুম। she was not allowed to take any treatment. She was under house arrest. 1996 মধ্যখানে খালেদা জিয়া ক্ষমতা এসেও তার পাসপোর্টটা দেয় নাই। Yes. Then she was, when she was free, he fought legal battle and got her passport. কোনো ইয়া করে না, তোষামত করে না। যদিও আমার সাথে কি ওয়ান্টেড টু ডু দ্যাট, যে ম্যাডামের সাথে একবার দেখা, অন্যদিন আমি ম্যাডামের সাথে দেখা করবো। যাই হোক, লিগালি got it back, she got it back. তখন it was the 4th stage of cancer. তো যখন তোমার 4th স্টেজে ক্যান্সার চলে যায়, তখন আর সেই যুগে কোন চিকিৎসা করতে পারে। আমি অনেক জ্ঞান নিয়ে গেছি, কিন্তু আমি কি করতে পারি। যাক প্রিয় দর্শক, মেজর আমাদের প্রিয় এই জাতির সূর্য সন্তান ডালিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 50 বছর পরে হলেও অন্তত আপনার কথা শুনতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি ৮ লাখ মানুষ একসাথে দেখছিলেন। আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না। শুধু ভিডিও দেখা না, বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব ওনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা, যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড ক্রসের প্রেসিডেন্ট বানিয়েছিলেন, একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে। তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ সেটা ওনার একটা বক্তব্যে শুনলেন। ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন, আবার ওনাকে চাকরিচ্যুত করেছিলেন। তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই। শেখ হাসিনা গত 15 বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে, আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডের সেই ফুটেজগুলো দেখছিলাম। হেফাজতের হত্যাকাণ্ড, বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যেয়ে হত্যা করা, মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনাবাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়নাঘরের মধ্যে রাখে নাই। তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এ ধরনের স্বৈরাচার আমাদের ঘাড়ে চেপে বসে। আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম বীর উত্তম তাকে আমরা ফেরত চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেকদিন ধরেই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই। এবং আজকে বেগম খালেদা জিয়া আছেন, তারেক রহমান আছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভারতের সাথে মিলেমিশে থাকতে চেয়ে তাদের অনুকম্পা পেয়ে ক্ষমতায় থাকবেন, এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই ২১শে আগস্টের মতো, ততবারই ১০টা আগস্ট মামলায় যেভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে এভাবেই ফাঁসতেই থাকবেন। সো আপনাদের একটা পক্ষ নিতে হবে। বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল। এবং মেজর ডালিমরা সরাসরি তো তারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত। উনি সেই হত্যায় জড়িত ছিলেন কিনা না ছিলেন আমি সেই কোয়েশ্চেন করিও না, সেটা কোনোদিন করব না। কিন্তু সেই পক্ষে উনি কাজ করেছেন এবং শেখ মুজিবের বিপক্ষে উনি ছিলেন এবং শেখ মুজিবের ক্ষমতাচ্যুত করার পক্ষে উনি ছিলেন। সেই আমি মেজর ডালিম বলছি, সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। কিন্তু আজকে এই মেজর ডালিম যদি নাকি সেই কাজটা না করতো তাহলে বাংলাদেশ কোথায় যেত, কি হতো সেটা আমার মনে হয় একটু চিন্তা করে তার প্রতি ন্যায় বিচার করা উচিত। এবং সেই সম্মানটা যদি শেষ বয়সে জনাব মেজর ডালিমকে আমরা যতটা ইয়াং ম্যান হিসাবে দেখছি, ওনার বয়স ৮০-র উপরে, আপনার ৮৫ তাই না স্যার? না, ৭৫। ৭৫। যাক ৭৫ বছর বয়স। তো ৭৫ বছর বয়স অনেক বয়স। উনি দেখতে অনেক ইয়াং, যদিও খুবই নিজের শরীরের প্রতি উনি খুব যত্নবান। এখনো জিম করেন নিয়মিত।
তো আমার মনে হয় যে এই মানুষটার এখনো বাংলাদেশকে দেয়ার অনেক কিছু আছে। আর যাই হোক, তারা কখনো বাংলাদেশের পক্ষে কাজ করবে না। আমি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া আপনাদের কাছে অনুরোধ থাকবে তার ব্যাপারে একটু সদয় হবেন এবং আমার বিশ্বাস যে তাকে যদি যথাযথ সম্মান দেওয়া হয়, তাহলে তিনি আবারও দেশে যেয়ে এই দেশের হাল ধরবেন। বীর যোদ্ধা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। যদি জাতির উদ্দেশ্যে আর কিছু বলার থাকে। হ্যাঁ, শেষ কথা, প্রথমত আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার সাথে কথা বলার পর আমার প্রত্যয় আরো দৃঢ় হয়েছে যে তুমি ভবিষ্যতে আরো অনেক বড় কাজ দেশের জন্য করতে পারবে সাংবাদিক হিসাবে। আর আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপ্লবকে এগিয়ে নেওয়ার স্বার্থে তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন, তাহলে আমরা কিছু পাওয়া হবো না। আমরা সারা জীবন দেশ আর দেশের মাটি এবং মানুষের জন্য যা করার করেছে, নিজেদের জন্য কিছুই করেছে। স্যাক্রিফাইসের কথাটা না হয় বাদই দিলাম। আমি কাউকে, যারা ভুল করেছেন তারা সবাই শিক্ষা গ্রহণ করেছেন আশা করি, এবং তারা যোগ্য প্রাপ্যও পেয়েছেন। অতএব আমি তাদের কথাও বলতে চাই না। আমাদের কোনো রকম তার প্রতি কোনো প্রতিহিংসা মানে মনোভাব নেই। যার মতো কাজ করেছেন, আল্লাহ তার বিচার করবেন।